এটিএন নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো ঢাকার বাইরে থেকে প্রকাশনার চ্যালেঞ্জ নিয়ে, কথা বলবো রাজীব চৌধুরীর সাথে, প্রকাশক চৈতন্য। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনাকেও। সিলেট থেকে প্রকাশনী চালান, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বইমেলায় অংশ নিয়েছেন, কিছুদিন আগে আজারবাইজানেও গিয়েছিলেন। এই সব বিষয় নিয়ে জানবো একটু অনুষ্ঠানের শেষ দিকে। একটু প্রথমেই জানতে চাই যে ঢাকার বাইরে থেকে প্রকাশনা যে চালাচ্ছেন তার জন্য কি কি সীমাবদ্ধতা ফেস করতে হয়েছে বা চড়াই উতরাইয়ের পথটা একটু জানতে চাই। এক যুগের মধ্যে আসলে অনেক পরিবর্তন ঘটেছে। চৈতন্য প্রকাশনী যখন সিলেট থেকে তার যাত্রা শুরু করেছিল, তার একটা ছোটো কাগজ দিয়ে, সেটাকে আমরা পরবর্তী সময়ে আমরা প্রকাশনা একটা সংস্থাতে আমরা রূপ দিই বলতে কি যে আসলে এই তরুণদেরকে নিয়ে আমাদের কাজ মূলত করা, এখনও আমরা করছি। তো সিলেট থেকে এসে প্রথমেই তো একটা প্রকাশনী ঢাকাতে এসেই তো প্রথমে তো স্টল পাওয়ার তো কিছু নীতিমালা আছে, নিয়ম আছে। আমরা প্রথমে বটতলায় বসতাম এই ছোটো কাগজ দিয়ে, ছোটো কাগজকে কেন্দ্র করে কয়েকটা লেখকদের বই নিয়ে। পরের বছর আমরা সেটা 14 সাল থেকে আমরা নিয়মিত স্টল পেয়ে আসছি। তো 14 সাল আর এখন হচ্ছে 24-25 সাল, এর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে অনেক কিছুর। তো আমাদের প্রথমে যে চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করেছি তখন ছিল যেমন ছাপার মান নিয়ে, তারপর এই পেশাদারিত্বের একটা ব্যাপার সিলেটে তখন ছিল না। আর প্রকাশনা বলতে সিলেটের প্রকাশনা বা সিলেটে থেকে, আমার বাড়ি সিলেট কিন্তু আমার প্রকাশনী আমি সিলেট থেকে চালাই, এটা কাজটাও সিলেটে হয়, প্রোডাকশনও সিলেটে হয়, আমাদের ডিস্ট্রিবিউশনটা আমরা সিলেট থেকে করি। কিন্তু ঢাকাতে এসে যদি অনেকেই ঢাকাতে এসে প্রকাশনা করেছে, কিন্তু আমরা ঢাকার বাইরে আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম। সেই ক্ষেত্রে ঢাকার বাইরে থেকে প্রকাশনা চালাতে কি কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে? প্রথম সমস্যাগুলো আমরা যেটা ফেস করেছি যে অনেকে প্রথমে ভাবছে যে এটা ঢাকার প্রকাশনী, যোগাযোগের একটা সমস্যা প্রথমেই তৈরি হয়। তারপর হচ্ছে যে এই একটু ঢাকার বাইরের প্রকাশনী তো অনেক লেখকরা অনেক সময় যে এরা কী করবে, নতুন প্রকাশনী পাণ্ডুলিপি চাওয়ার ক্ষেত্রে গেলে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে একটু ভুগতে দেখেছি। তারপর হচ্ছে যে একটা প্রকাশনী সংস্থা যখন বইমেলা আসে, তা আমাদের এখানকার কালচার যেটা আমাদের এখানে সংস্কৃতি গড়ে উঠেছে, মেলা কেন্দ্রিক সংস্কৃতি, যে বইমেলা হলে সবাই বই করতে চায়। তো সিলেট থেকে আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি, যেমন একটা পাণ্ডুলিপি আসে, তারপর সেটাকে আপনার এটা একটা ভালো প্রুফ রিডিং করাইতে হয়, এডিটিং করাতে হয়, তারপর এটাকে আপনি ছাপাই নিতে হয়, বাধাই করে নিতে হয়, সেখান থেকে এই বইটা আপনার আসে। হ্যাঁ, আর যেহেতু আমরা আগেই শুরুতে বলেছি যে জ্যোতির্ময় চেতনা আমাদের একটা স্লোগান, আমরা আসলে এই শুধু ব্যবসার জন্য আমরা এখানে আসি নাই। হ্যাঁ, আমাদের একটা দায়বদ্ধতা আছে শিল্পের প্রতি, সাহিত্যের প্রতি, সংস্কৃতির প্রতি। তো এই দায়বদ্ধতা থেকেই আমরা শুরু করেছিলাম, এবং আমরা প্রথম অবস্থাতে আমরা খুব ভালো একটা রেসপন্স পেয়েছি তরুণদের, বিশেষ করে বাংলাদেশে অনেক তরুণদের কবিতার বইয়ের প্রকাশক হচ্ছে চৈতন্য। চৈতন্যের 10 বছরের বেশি হয়েছে, চৈতন্যের প্রত্যাশা আর প্রাপ্তি একটু জানতে চাই। প্রত্যাশা প্রাপ্তি হচ্ছে, প্রত্যাশার জায়গায় আমি এখনো যেতে পারিনি। হ্যাঁ, আর প্রাপ্তি জায়গাটা আসলে আমাকে যারা প্রাপ্তি দিয়েছেন, হ্যাঁ, আমি কতটুকু তাদের প্রাপ্তিটা আমি রাখতে পেরেছি সেটাও একটা প্রশ্ন। কারণ আমাদের মার্কেটিংয়ের একটা দুর্বলতা ছিল, এটা আমি স্বীকার করি সব জায়গাতেই। আর এটা একটা কারণ আছে যে আপনার এই বাংলাদেশে সৃজনশীল বইয়ের বিপণনের যে সবগুলা কিন্তু নেই। কিন্তু গত 2 বছর ধরে যেটা আমাদের জন্য আশার আলো দেখাচ্ছে, সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অনেকগুলা। তারা আমাদের কাছ থেকে বইগুলো নিয়ে তারা স্টক করে নেয় এবং তারাই প্রচারণা চালাইয়ে নেয়। আগে একটা কথা ছিল যে বই হলো মেলা শেষ হলে প্রকাশকদের তো আর খুঁজে পাওয়া যায় না, এই বই কই থাকবে, কোথায় পাবো। এখন এইটা থেকে অনেকটাই, আর পেজ, ওয়েবসাইট, এগুলোর একটা গুরুত্ব বেড়ে গেছে এখন। আপনি বলছিলেন যে চৈতন্য তরুণদেরকে নিয়ে কাজ করে, তরুণদেরকে নিয়ে কাজ করার কথাটা কেন মাথায় এলো? তরুণরাই কেন আপনাদের প্রধান কেন্দ্রবিন্দু? এবং সেই সাথে একটু জানতে চাই যে তরুণদের বই বিক্রি একটু কম হয় বইমেলাতে, একটু তরুণদের ক্ষেত্রে মানুষ আস্থা কম রাখেন যারা পাঠক রয়েছেন, সব মিলিয়ে একটু জানতে চাই। শুরুটা তো তরুণদের দিয়ে করেছি, সাথে সিনিয়ররাও ছিলেন। তরুণদের, আমি নিজে তো তরুণ এই সময় একজন লিটিল মেক কর্মী, খুব স্বাভাবিকভাবে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা কবিতা লিখছে, গল্প লিখছেন, তাদের বই দিয়ে আমরা কিন্তু শুরু করেছি। তো
তো তখন যখন সবাই দেখলো যে চৈতন্য ভালো ভালো বই বের করতেছে, তো সবাই আমাদের সাথে কিন্তু এই যোগাযোগটা শুরু করে। আর আমরাও কিন্তু ওই সময় খুব মানে চেষ্টা করেছি আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার, নিজেদের একটা অবস্থান তৈরি করার, তরুণ লেখকদের জন্য একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি আমি মানে বলবো যে আমরা অনেকটাই সফল, যে আমরা যাদের বই বের করেছি তারা আজকে 10 বছর পরে তারা জাতীয়ভাবে তাদের অনেক সুনাম হয়েছে, অনেক লেখা তাদের বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশ পাচ্ছে, অনেক বই আর বড় বড় প্রকাশনী থেকে তাদের বই বেরোচ্ছে। বলছিলেন যে আপনারা ব্যবসায়িক জায়গা থেকে আসলে এই জিনিসটা শুরু করেন নাই, আপনাদের এটার পেছনে একটা দায়িত্ববোধের জায়গা ছিল। তারপরেও একটু জানতে চাই যে ব্যবসায়িক কিছুটা তো আপনাদের ছিল, সেটা আসলে কতটুকু সফল হতে পেরেছে? হ্যাঁ, শুরুটা তো আসলে মানে একটা বাগানে যদি আমি অনেকগুলো ফুল ফুটাতে চাই, আমার সময় দরকার। আমি ধরেন একটা ফুল ফুটালাম বাগানে, তারপর ধীরে 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 ইয়েটা করলাম, যে বিষয় বৈচিত্র্যের দিকে যে যাওয়াটা একটা প্রকাশনীকে, সেটার জন্য একটা সময় দরকার। এই সময়টা আমরা নিয়েছি। আসলে আমরা কবিতা দিয়ে তো শুরু করেছি, কবিতায় থাকি নাই, আমরা গল্প করেছি, উপন্যাস করেছি। উল্লেখযোগ্য প্রকাশনাগুলো একটু আমরা সেটা বলবো, আমরা ইতিহাসে বই বের করেছি, আমরা অনুবাদ সাহিত্যের দিকে গিয়েছি। এখন যেটা হচ্ছে যে বাংলাদেশে ফিকশনের বইয়ের পাঠক কিন্তু বাংলাদেশে এখন কমে গেছে। বাংলাদেশে এখন কবিতা বইয়ের পাঠক এখন বাংলাদেশে অনেক কম, কিন্তু নন ফিকশন যে বইগুলা, যেগুলোর মধ্যে একটু পলিটিক্যাল লাইনের যে বইগুলা, এইগুলোর প্রতি এখনকার আগ্রহ অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কিছু বই বের করেছি। আমরা নম চমস্কির আমরা বই বের করেছি। নম চমস্কির সাথে কিন্তু আমাদের সরাসরি কিন্তু যোগাযোগ করেই কিন্তু তার প্রকাশের কাছে আমরা কপিরাইট নিয়ে কিন্তু আমরা বই বের করছি। এখানে আরেকটা মানে কথা অ্যাড করতে চাই, আমাদের প্রকাশনা শিল্পে পেশাদারিত্বের অনেক অভাব আছে, অন্যান্য দেশের তুলনায় অনেক অভাব। বাইরের দেশের কাছ থেকে একটা বইয়ের প্রকাশনীর সত্ত্ব আনতে শুধু একটু নিয়মটা জানলেই হয়। কারণ তারা জানে যে আমাদের এই দেশের প্রকাশকরা বড় জোর 1000 কপি বই বিক্রি করবে, কিন্তু এই বইটা তো 1 লাখ 2 লাখ 4 লাখ বই হয়। তো যার কারণে আমাদেরকে ন্যূনতম একটা রয়্যালিটি প্রদানের করলে ওরা আমাদেরকে কপিরাইট দিয়ে দিচ্ছে। আমরা নম চমস্কির বই আমরা বের করেছি। তার বাইরে আমরা এই বই আমরা কাজ করেছি 9/11 আর একটা নম চমস্কির বই, এখন অন প্যালেস্টাইন একটা ইস্যু এই সময়ে আমরা তাকে এই প্যালেস্টাইন নিয়ে আমরা একটা কাজ আমরা করতেছি আর কি। লাস্ট যে বইটা আমরা বের করলাম হোয়াই নেশনস ফেইল, একটা বই, এবছর দুজনই নোবেল পেয়েছেন। তো আমরা একটা মোটা আকৃতির একটা বই আমরা বের করেছি, এই রেসপন্সগুলো ভালো। কিন্তু ওই যে বিষয় বৈচিত্র্যের জায়গা থেকে চৈতন্য কিন্তু কাজ করে যাচ্ছে। আর তরুণদের সাথে অনেক সিনিয়রদের বই আমরা করেছি, আমরা ভ্রমণ সাহিত্য নিয়ে আমরা কাজ করেছি, আমরা সিনেমার উপর আমরা বই বের করেছি। আর সিলেটের প্রকাশনী যেহেতু আমাদের কেন্দ্রটা সিলেট, আমরা আঞ্চলিকতাতে কিন্তু আমরা মানে বাইরে আসতে দায়বদ্ধতা আছে, কিন্তু আঞ্চলিকতা সেটা কিন্তু আঞ্চলিকতা আমি ওই অর্থে বলবো যে আমি যে এরিয়াতে জন্ম নিয়েছি, যেখান থেকে আমার প্রকাশনী যাত্রা শুরু, সেটা কিন্তু একটা ভান্ডার লোকসাহিত্যের। আব্দুল করিম, রাধারমন, হাসান রাজা, দূরবীন শাহ, আরকুম শাহ, এই ধরনের শত শত বাউলদের একটা জায়গা কিন্তু সিলেট, সুনামগঞ্জ, হাওড়, মেঘালয়ের পাদদেশে সেই হাওড়, যে শহরকে কবিতার শহর বলা হয়েছে, কখনো গানের শহর বলা হয়েছে, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয়েছে, সেখানকার কাজ করার অনেক জায়গা আছে। আমরা সেই জায়গায় ফোকাস করতে নিয়ে আরো জানবো আপনার কাছ থেকে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। হ্যাপনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আর আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম ঢাকার বাইরে থেকে প্রকাশনার চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম রাজীব চৌধুরীর সঙ্গে, প্রকাশক চৈতন্য। বিরতির পূর্বে লোকসাহিত্যের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনি কথা বলছিলেন। লোকসাহিত্যের বই তুলনামূলক কম, চৈতন্য আসলে লোকসাহিত্যের বই নিয়ে কিভাবে কাজ করছে, কি কি কাজ করছে? ধন্যবাদ। আবার লোকসাহিত্যের যে
কাজগুলো আমরা করেছি এখনো পর্যন্ত। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে মুস্তাক আহমদ দিনের ওনার কয়েকটা কাজ আছে, যেমন কামালগীতি আছে, আটকুটুরি আছে, মাটির রসে ভেজা গান আছে। আমি বইগুলোর নাম বলছি আর কি। এখানে বিভিন্ন মানে লোক সাধকদের গানের সংকলিত হয়েছে, পাশাপাশি তাদের উপর প্রবন্ধ সংযুক্ত হয়েছে। রাধারমণ দত্তের উপর কিন্তু আমাদের একটা বড় কাজ আছে, আমরা করেছি। আর শাহ আব্দুল করিমকে নিয়ে আমাদের একটা কাজ শুরু করেছি আর কি, যে আমাদের এই কাজটা আমরা করবো আর কি। তখন এই ধরনের আউল বাউলের যে জায়গাটা, মানে এই যে লোকসাহিত্যের এই সাধকরা কিন্তু এক দুজন না, শত শত 100, 200, 300 বছর আগের। আমরা মহাকবি সঞ্জয়ের মহাভারতটা বের করেছি, এটাও আমাদের লোকসাহিত্যের একটা অংশ। মহাকবি সঞ্জয় ছিলেন সুনামগঞ্জের লাউড়িগড়ে জন্মানো একজন কবি, সেই আজ থেকে 400 বছর আগের। আমরা তার সেই গ্রন্থটা আমরা এবার নিয়ে এসেছি। তো লোকসাহিত্যের কাজের যদি আমি কথা বলি, মানে এই কাজ এই জীবনে শেষ করা যাবে না, শুধু আমার একা দায়িত্ব না, এটা আর অনেক প্রকাশনা করলে এই দায়িত্ব নিতে হবে। এটার যেটা ভালো মানে হচ্ছে যে আপনার যে গবেষকদের জন্য এটা কাজে লাগে। দ্বিতীয়ত হচ্ছে যে এই গানগুলো কিন্তু হারিয়ে যাবে, তার এগুলো একটা সংরক্ষণ। এই বছর আমরা একটা বই করতে যাচ্ছি, যে এই সিলেটে একটা প্রাচীনতম প্রতিষ্ঠান আছে, কেন্দ্রীয় মুফতি সাহিত্য সংসদ, যেটার অন্যতম প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ নুরুল হক, যিনি আল ইসলাম নামে একটা পত্রিকা বের করতেন। এটা 48 বছর উনি জীবিত থাকে টানা এটা সম্পাদক ছিলেন। এই পত্রিকাটা বাংলাদেশে একটা অমূল্য সম্পদ হয়ে উঠেছে। 48 বছর ধরে একটা পত্রিকা, এই পত্রিকার যে সমস্ত লেখা ছাপা হয়েছে, এখন গবেষকরা ছুটে যান এই লেখাগুলা খুঁজে। সেখান থেকে আমরা যে সিলেটের পল্লী কবিগণ নামে একটা আমরা বই বের করতেছি, এটা ডক্টর জাফর সেতু একটা সম্পাদনা বের করেছে। সিলেটের মধ্যে এখন ডক্টর জাফর সেতু, ডক্টর মুস্তাক আহমদ দিন, তারপর আপনার নৃপেন্দ্রলাল দাস, নন্দলাল শর্মা, মানে অনেক লোক গবেষকরা আছেন, আজহারউদ্দিন আরেকজন আছেন। এ ধরনের বেশ কিছু গবেষকরা কিন্তু তারা মানে নীরবে কাজ করে যাচ্ছেন। কিন্তু এগুলো একটা রিস্কের জায়গা হচ্ছে, এগুলো আপনার ফিকশনের মতো এগুলো বই বিক্রি হয় না, কিন্তু এগুলো একটা চিরকালীন একটা কারণে আসলে পাঠকদের আগ্রহ এই বইগুলোর প্রতি কম। পাঠকরা তো আসলে ধরেন এই তার প্রয়োজনটা কি, তার লোকসাহিত্যের এই প্রবন্ধ পাঠ করে তার সে তো গান শুনলেই তার হয়ে যাচ্ছে, তাই না? শাহ আব্দুল করিম একটা গান শুনলে কিন্তু তার মানে সে তার ওই ফিলিংস নিতে পারতেছে, কিন্তু তার এই গানের মর্ম, এই গানের উপর যে একটা প্রবন্ধ থাকে, সেটা গবেষকদের কাজ। তো এটা হচ্ছে যে আপনার চিরকালীন একটা ব্যাপার থাকে, এগুলো কখনোই পুরনো হবে না। আমি 400 বছর আগের যখন সঞ্জয় মহাভারতটা বের করলাম, এখন এসে এটাকে তো মানুষ মানে নিচ্ছে, চেষ্টা করছে জানার। এই চিরকালীন যে ব্যাপারটা এটা আছে, এটা থাকবে, এটা কখনো মানে যাবে না। বইমেলা নতুন পাঠক তৈরি করে, বইমেলায় এসে অনেকে ঘুরতে এসে বই কিনে বই পড়া শুরু করে, অনেক নতুন পাঠক তৈরি হয়। সেক্ষেত্রে বইমেলা আসলে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না থেকে এটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে কি বলবেন, কোনো সিস্টেম আছে কিনা? এবং আরো একটু সেই সাথে জানতে চাই যে আপনারা যারা ঢাকার বাইরের প্রকাশনা, তাদের আসলে কি ধরনের অসুবিধা হয় বইমেলাতে স্টল পাওয়ার ক্ষেত্রে? আমি কখনো স্টল পাওয়ার ক্ষেত্রে মানে এটা জানতে চাইনি যে স্টল বিন্যাসটা কিভাবে হয়। আমি শুধু এইটুকু জানি একটা লটারির মাধ্যমে স্টল হয়, এই লটারিতে সবাই অংশগ্রহণ করে। এবং ঢাকার বাইরের প্রকাশকগুলা সাধারণত আমরা একটু কখনো সামনে আমাদের স্টল পড়ে, কখনো একদম পিছনে পড়ে আসলে। তো সেটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে আমি রাজি না, কারণ এটা যে লটারির মাধ্যমে হয়। তবে ঢাকার বাইরের প্রকাশনীগুলোকে যদি একটু গণগ্রন্থাগার বা জাতীয় গ্রন্থকেন্দ্র, তারা যদি একটু এই দিকটা একটু মানে নজর দিতে পারে যে এই প্রকাশকগুলো কী কাজ করছে, তাদেরকে কীভাবে তাদেরকে আরেকটু এই বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া, সেটা হলে ভালো হবে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনি আজারবাইজানে গিয়েছিলেন, সেখানে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন এবং সেখানে লাইব্রেরি মিউজিয়াম ঘুরেও দেখেছেন। একটু জানতে চাই সেখানকার লাইব্রেরি মিউজিয়ামের সাথে আমাদের দেশের পার্থক্যটা, এবং সেই সাথে একটু জানতে চাই সেখানে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন, এবং আরও একটু জানতে চাই যে জলবায়ু নিয়ে আমাদের দেশে প্রকাশনা নেই, বই ছাপা হয় না, ঠিক কী কারণে, কিভাবে আসলে এটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া যায়? অনেক ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি এবার জলবায়ু সম্মেলনে গিয়েছিলাম আজারবাইজানে। আমি তো অবজারভার হিসেবে গিয়েছিলাম। আমি বিভিন্ন দেশের তাদের যে স্টলগুলো আমি পরিদর্শন করেছি, তাদের জলবায়ু নিয়ে যে তারা যে কাজগুলা করেছে বা করবে, সেগুলো আমি দেখার চেষ্টা করেছি।
তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এই আমাদের নদী শাসন নেই, আমরা গাছপালা কেটে দিচ্ছি, আমরা মানে আগের মতো পাখি নেই, মাছ নেই, হ্যাঁ, হাওর কেটে আমরা রাস্তা তৈরি করে নিয়ে যাচ্ছি। আমাদের পরিবেশ যেটা, বিশেষ করে আমি আমার টাঙ্গাইল হাওরের কথা যদি বলি, যে এখন মানে মানে প্লাস্টিক মানে বোতলের ভান্ডার হয়ে উঠতেছে একদম, মানে মাটি খুললে এখন প্লাস্টিক বেরোবে কিন্তু। এটা থেকে আমাদের মুক্তি দরকার, কারণ আমাদের আগামী প্রজন্মের জন্য শুধু গাছ লাগালেই হবে না। আজারবাইজানের কপ সম্মেলনে আমি অনেক দেশের প্লাস্টিক ব্যবহারের দেখেছি, তারাও প্লাস্টিক ব্যবহার করে, তারাও পলিথিন ব্যবহার করে, কিন্তু তারা আমাদের মতো এটা রাস্তায় কিংবা জায়গা সেখানে ফেলে না, এটাকেই আবার তারা নতুন করে রিসাইকেল করে। তো এইটা আমাদের দেশে করা সম্ভব। কিছুদিন আগে আমি দেখলাম যে ঘোষণা আসছে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ, কিন্তু একটুকু নিষিদ্ধ হয় না। এটা মনিটরিং কে করবে? মনিটরিং কে করবে? তাছাড়া হচ্ছে আমরা তো সচেতন না, আমাদের সচেতনতার আগে জরুরি। আজারবাইজানে আমি জলবায়ুর উপরে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের এই যারা অংশ নিয়েছে তাদের প্রসপেক্টাস দেখেছি, তাদের ছোটো ছোটো বই দেখেছি, আমি কালেক্ট করেছি, হ্যাঁ। আর বিশেষ করে বাংলাদেশের যে প্যাভিলিয়ন ছিল সেখানে একটা মানে একটা দুঃখময়ের একটা ব্যাপার মানে লাগানো হয়েছে, যে বন্যায় বিধ্বস্ত একটা দেশ, আমরা তো বন্যা বিধ্বস্ত দেশ, আমরা এটা যা দেখানো হয়েছে সেটাও তো সত্য, কিন্তু আমরা কি কাজ করতে পারি সেটাও দেখা উচিত ছিল। তো আমাদের দেশে জলবায়ু নিয়ে কিন্তু খুব ভালো বইটই নেই, কারণ প্রকাশনীগুলা এইগুলো রিস্ক নিতে চায় না। কেন চায় না? এগুলো আসলে তো পাঠক কেন কিনবে, বরং তার চেয়ে বরং আমরা শিশুদের জন্য কাজ করা দরকার, শিশুদেরকে বোঝানো দরকার তোমাদের গাছ লাগাতে হবে, তোমাদেরকে এই নির্দিষ্ট জায়গায় তোমাদেরকে এই কাগজের বলেন, পলিথিন বলেন, সেটা বলেন, এইগুলোই তো আমার বা ইট বাটা যেগুলা গড়ে উঠেছে সেই ধোঁয়ায় কিন্তু আমাদের অনেক ক্ষতিকর, যেগুলো শহরে বাইরে হওয়া উচিত। তো এইগুলো একটা। আরেকটা প্রশ্ন আমি করেছিলাম আজারবাইজানের এই মিউজিয়াম নিয়ে। আমি আজারবাইজানের 7টা মিউজিয়াম ঘুরেছি, 7 দিন 7টা মিউজিয়ামে আমি পুরো দিন কাটিয়েছি। আমি কপ সম্মেলন শেষ হওয়ার পরে কিছুদিন যখন আমি থাকলাম, যেহেতু বইয়ের মানুষ, বইয়ের খুঁজে গেলাম। আজারবাইজানের ন্যাশনাল যে লাইব্রেরি যেটা বাকুতে পড়েছে, এটা বিশাল লাইব্রেরি, এটা আমাদের দেশে কল্পনা করা যাবে না, এরকম একটা বিশাল লাইব্রেরি। এবং বিভিন্ন কর্নার আছে, ওদের বুক ক্যাফের একটা কর্নার আছে, এবং প্রতিটা মানে কর্নারে তাদের কিন্তু মানে লেখা আছে কী ধরনের বই। যেহেতু তাদের আজারবাইজানি একটা ভাষা আছে, ওই ভাষার বই কিন্তু 95% বই, 4% ইংরেজি বই, আর 1-2% অ্যারাবিক বই, টার্কিশ ভাষার বই বা এই পার্সিয়ান ভাষার বই। তো আমি এখানে প্রায় সারাদিন যখন থাকলাম, দেখলাম যে এই মা তা বাচ্চাকে নিয়ে আসছে, হ্যাঁ, শিশুকে সে বই পড়াচ্ছে, ওইখানেই বসি, একেবারে ছোটবেলা থেকে বইয়ের সাথে পরিচিত। একদম 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 আমাদের এই প্র্যাকটিসটা আসলে মানে নাই, এটা হওয়া উচিত। আর একটা প্রশ্ন করেছি, আমি এড়িয়ে গিয়েছিলাম, যে জাতীয় গ্রন্থাগারের উদ্যোগে কিন্তু বইমেলা হয়। এবার 7টা মানে বইমেলাতে অংশ নিয়েছে চৈতন্য এই বিভিন্ন জেলায়। এখানে আসলে আমাদের অংশ নেওয়াটা হচ্ছে আমরা জাস্ট একটু প্রচার পাওয়া আর কি, যে আমরা অংশ নিয়েছি, কিন্তু এখান থেকে যে আমরা বই বিক্রি করে আমরা যে খুব বেশি কিছু পাচ্ছি তা কিন্তু না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকের হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলছিলাম ঢাকার বাইরে থেকে প্রকাশনার চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম রাজীব চৌধুরীর সাথে, প্রকাশক চৈতন্য। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এই চ্যানেল। ধন্যবাদ।